দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবননেসা আলো। আমরা আজকে আলোচনা করব যে আপনার যে ডিপোজিট ব্যাংকে আছে সেই ব্যাংক যদি আপনার ডিপোজিট দেওয়ার ক্যাপাসিটি হারিয়ে ফেলে তাহলে আপনার সুরক্ষাটা কি, বা আপনাকে ফাইনালি কত টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স কাভারেজ, যেটাকে আমরা বলি রিস্ক কাভারেজ কতটা আছে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আপনারা জানেন যে সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংক ডিপোজিটরদের ডিপোজিট ফেরত দিতে পারছে না, এজন্য অনেক ডিপোজিটরদের মধ্যে একটা আতঙ্ক আছে যে ব্যাংকগুলো যদি বসে যায়। যেহেতু হোয়াইট পেপার কমিটি যেটা গঠন করা হয়েছে হাসিনা সরকার পতনের পর, তারা যেটা বলেছে যে অ্যাটলিস্ট 10টা ব্যাংক টেকনিক্যালি ব্যাংক্রাপ্ট হয়ে রয়েছে, যেগুলোকে আসলে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা হয়েছে। এই ব্যাংকগুলো ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছে না, তারা বিভিন্নভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করে করে কোনো রকম টিকে আছে। তো এই মুহূর্তে আসলে ডিপোজিটরদের ডিপোজিট কিভাবে সুরক্ষা দিয়ে থাকে সেই বিষয়গুলো এই জন্য আমরা এখন আলোচনায় আনতে চাচ্ছি যে আসলে আপনার ডিপোজিট কতটা সুরক্ষিত। তো যেটা হয় যে ব্যাংকের ডিপোজিট শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের যে আমানত, সেই আমানতগুলোকে ইন্স্যুরেন্স কাভারেজ দিয়ে সুরক্ষা দেওয়া হয়। অর্থাৎ এই যারা ব্যক্তি আমানত করি তারা যদি ওই ব্যাংকটি কোনো কারণে ব্যাংক্রাপ্ট হয়ে যায়, ব্যাংকটিকে তখন যদি বাংলাদেশ ব্যাংক লিকুইডেশনে দেয়, অর্থাৎ ব্যাংকটিকে মানে চিরতরে বন্ধ করে দেওয়া হলো, তাহলে ডিপোজিটরদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে? সেই ক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে ইন্স্যুরেন্স কাভারেজ রয়েছে সেটি আমরা দেখতে পাই যে আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ওই কাভারেজটা পাবেন। অর্থাৎ আপনার ডিপোজিট যত টাকাই থাকুক না কেন ব্যাংকের সাথে, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র 1 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। অর্থাৎ এই পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজটা বাংলাদেশে আছে। সেটি কিভাবে ইন্স্যুরেন্স কাভারেজটা মেনটেন করা হয়, সেটি হলো আমাদের একটি ফান্ড আছে যেটি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আছে। এই ফান্ডটি, যেটাকে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বলা হয়, সেই ফান্ডটিতে ব্যাংকগুলো, সকল যে ব্যাংক এই দেশের আছে, তাদের একটি নির্দিষ্ট হারে তারা প্রতি বছর সেখানে একটি পার্সেন্টেজ কন্ট্রিবিউট করে। 100 টাকায় 8 পয়সা থেকে 10 পয়সা পর্যন্ত সেটি রিস্ক কাভারেজের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যেই ব্যাংকের হেলথ ভালো তার জন্য প্রিমিয়াম কম, যেই ব্যাংকের হেলথ বেশি খারাপ, বেশি রিস্ক, ক্যামেলস রেটিং এর উপর, তার বিভিন্ন পারফরমেন্স ইন্ডিকেটর উপর ডিপেন্ড করে বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রেসক্রাইব করে যে তোমার জন্য এত প্রিমিয়াম, তোমার জন্য এত প্রিমিয়াম, এভাবে। তো বছরে 800 থেকে 900 কোটি টাকা পর্যন্ত কিন্তু এই ফান্ডে জমা হয় ব্যাংকগুলো থেকে। এবং এই মুহূর্তে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের এই ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডে টোটাল ফান্ডের আকার দাঁড়িয়েছে 15,000 কোটি টাকার উপরে। তো এটি আসলে কতটা এনাফ? আমরা যদি দেখি যে এই 15,000 কোটি টাকা এই ফান্ড কিন্তু কখনোই কোনো লিকুইডেশনে ব্যবহার করা হয়নি, কারণ এই পর্যন্ত কোনো ব্যাংক কিন্তু লিকুইডেশনে বাংলাদেশ ব্যাংক দেয়নি। তো তারপরেও যদি যেহেতু এখন অনেকগুলো ব্যাংক ভালনারেবল অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আপনার ডিপোজিটের সুরক্ষা কতটুকু দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এই ফান্ড থেকে? তো এটা যেটা বললাম যে 1 লাখ টাকা, সেটি কিন্তু 24 বছর আগে 2000 সালের একটি আইন, এই ডিপোজিট ইন্স্যুরেন্স আইন, সেই আইন অনুযায়ী সেই সময়ে 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত 24 বছরে আমরা দেখি যে ডিপোজিট নতুন 13টি, কমপক্ষে 13টি ব্যাংক নতুন ঢুকেছে মার্কেটে। তারপর ডিপোজিট 7 থেকে 8 গুণ পর্যন্ত ডিপোজিট বেস বেড়েছে। ব্যাংকগুলো তার ডিপোজিট নেটওয়ার্ক সারা বাংলাদেশে তাদের ব্রাঞ্চ বাড়িয়ে এজেন্ট ব্যাংকিং ইত্যাদি বিভিন্ন অল্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তারা ডিপোজিট হান্ট করছে ডোর টু ডোর পৌঁছানোর জন্য। তো এইভাবে আমাদের ব্যাংকিং সেক্টরে ডিপোজিট বেড়েছে, ডিপোজিটরদের অংশগ্রহণ বেড়েছে ব্যাংকিং সেক্টরে, কিন্তু তাদের যে রিস্ক কাভারেজ 1 লাখ টাকা, সেটি কিন্তু 24 বছরেও বাড়েনি। তো 1 লাখ টাকা, এর মধ্যে যে আপনার জিডিপি গ্রোথ অনেক হয়েছে, ডিপোজিট বেড়েছে, আপনার ইনফ্লেশন হয়েছে, এই জিনিসগুলো কিন্তু কোনোটাই অ্যাডজাস্ট করা হয়নি। তো তার মানে এখন যদি কোনো একটি ব্যাংক লিকুইডেশনে দেয়া হয়, তাহলে যেটা হবে, এক্সিস্টিং রুল অনুযায়ী আপনি প্রথমেই 1 লাখ টাকা ইন্স্যুরেন্স কাভারেজ হিসেবে আপনি পাবেন। আপনার ডিপোজিট যতই থাকুক, 100 কোটি, 1 কোটি, 10 লাখ, 5 লাখ, যাই থাকুক না কেন,
যদি সেটা 1 লাখের উপরে থাকে তাহলে আপনি সর্বোচ্চ 1 লাখ পাবেন, আর 1 লাখের নিচে থাকলে আপনার যেটি থাকবে সেটি আপনি ফেরত পাবেন। এটি হলো আপনার ইন্স্যুরেন্স কাভারেজ। এরপর কিন্তু ওই ব্যাংকটিকে আবার যখন সকল সম্পত্তি, তার যে অ্যাসেট আছে সেগুলো বিক্রি করার পর যেই যদি কিছু থাকে শেয়ার হোল্ডারদের দেওয়ার পর, তারপর সেইখান থেকে যদি কিছু থাকে তাহলে রেশিও অনুযায়ী আপনি কিছু পাবেন। সেটি যদি রেশিও অনুযায়ী ওই ব্যাংকের অ্যাসেট বিক্রি করে যদি অনেক বেশি পাওয়া যায় তাহলে আপনার হয়তো পুরোটাও পেতে পারেন, আবার 1 টাকাও নাও পেতে পারেন। এরকম হচ্ছে আমাদের সিস্টেমটা। তো সারা পৃথিবীতে কি আছে, আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট কাভারেজ আছে, যে সবচেয়ে বেশি আমাদের এখানে ব্যাংকিং সেক্টর ভালনারেবল, কিন্তু রিস্ক কাভারেজটা সবচাইতে কম। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যে ইন্ডিয়াতে যদি আমরা দেখি, ইন্ডিয়াতে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত আপনার ডিপোজিট সেফ আছে। অর্থাৎ কোনো ব্যাংক যদি লিকুইডেশনে দেওয়া হয় তাহলে ইন্ডিয়াতে ডিপোজিটাররা 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। পাকিস্তানেও আছে 5 লাখ টাকা পর্যন্ত, শ্রীলঙ্কাতে আছে 11 লাখ টাকা পর্যন্ত। আমরা যেই দেশগুলো নিয়ে অনেক বেশি আমরা কথা বলি বা আমাদের সঙ্গে কম্পেয়ার করি সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো গ্লোবালি আমরা যদি দেখি আমাদের যে রিস্ক কাভারেজ, আমাদের যে ইন্স্যুরেন্স ফান্ডের সঙ্গে রিস্ক কাভারেজ, টোটাল যে ডিপোজিট আমাদের এখন যে ডিপোজিট আছে প্রায় 15 লাখ কোটি টাকা, সেই অনুযায়ী আমাদের যে ইন্স্যুরেন্স ফান্ড, সেই অনুযায়ী যদি আমরা বলি যে 1 লাখ টাকা করে যদি ধরা হয় তাহলে প্রায় 90% স্মল ডিপোজিটারদেরকে তারা ইন্স্যুরেন্স কাভারেজ দিতে পারবে এখনকার ফান্ড অনুযায়ী। কিন্তু 100% কাভারেজ, অর্থাৎ আপনার যত টাকা ডিপোজিট আছে অত টাকাই ফেরত দিতে পারবে, এইরকম কাভারেজ আমাদের আছে 19% ডিপোজিট, অর্থাৎ 19 ভাগ ডিপোজিট 100% বাংলাদেশে একটা ব্যাংক যদি কলাপস করে তাহলে কাভারেজ দেওয়া সম্ভব এই ফান্ড দিয়ে। কিন্তু অন্যান্য দেশে আমরা গ্লোবাল এভারেজ এই রিস্ক কাভারেজটা কিন্তু 40 থেকে 50% পর্যন্ত। কোনো দেশেই তার যে টোটাল ডিপোজিট সেই পরিমাণ 100% কাভারেজ কিন্তু কখনো থাকে না। এটা না থাকার কারণ হলো ইন্স্যুরেন্স হলো একটি আসলে আমব্রেলা, সেখানে এই আমব্রেলার নিচে যারা আছে কাস্টমার, যে ব্যাংকগুলো হলো এটার কাস্টমার, সেই ব্যাংকগুলো দেখা যাবে যে ধরে নিলাম যে এই আমব্রেলাতে 10টি ব্যাংক আছে, 10টি ব্যাংকই এখানে কন্ট্রিবিউট করছে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো আর 10 জনের হবে না, একসাথে সকলের হবে না। এখানে হয়তো একটি ব্যাংকের অ্যাক্সিডেন্ট হবে, তখন ওই ব্যাংকটিকে সকলের টাকা দিয়ে ওই ব্যাংকটির ডিপোজিটারদেরকে সাপোর্ট দেওয়া হবে। এরকম আসলে ইন্স্যুরেন্সের পলিসিটা এরকম। এ কারণে পৃথিবীর কোনো দেশেই আসলে 100% যে ডিপোজিট ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড থাকে তা নয়, এরকমই থাকে। তো গ্লোবাল এই রেটটা 40 থেকে 50% পর্যন্ত এই ফান্ডটা থাকে, ডিপোজিটের 40-50% পর্যন্ত 100% কাভার করতে পারে। যেটা বাংলাদেশের 19%, আসলে এই পার্সেন্টেজটা কিন্তু 2021 সালে ছিল 23%, এটি 2023 সালে আরও কমে 19% হয়েছে। তার কারণ হলো আমাদের ইন্স্যুরেন্স কাভারেজটা, ডিপোজিটের বেজ অনেক বেড়েছে কিন্তু আমাদের কাভারেজটা বাড়েনি, যে কারণে আমাদের এই যে রেশিওটা অনেক কমে আসছে। এখন যেটা হলো যে বাংলাদেশ ব্যাংক কি ভাবছে, এখন বাংলাদেশ ব্যাংক ভাবছে এই সিচুয়েশনে আমরা দেখি যে 2020 সাল থেকে বাংলাদেশ ব্যাংক সরকারকে পার্সু করে যাচ্ছে যে এই ইন্স্যুরেন্স পলিসিটাকে চেঞ্জ করে এই কাভারেজটাকে 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা। তো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্যাবিনেট পর্যন্ত পাশ হয়েছিল, কিন্তু তারপর আর এটা পার্লামেন্টে যায়নি, বিভিন্নভাবে এটা ডিলে হচ্ছে। তো এখন নতুন গভর্নর এসে যেটা প্ল্যান করছে যে এই 1 লাখ টাকার যে কাভারেজ সেটি 2 লাখ টাকা করা হবে, এবং একই সাথে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো ব্যাংকে যদি লিকুইডেশন দেওয়া হয়, এই মুহূর্তে আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাক্টটি আছে, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট, সেই অনুযায়ী একটি ব্যাংক লিকুইডেশনে দিলে 3 মাস পর্যন্ত সময় পায় ওই ব্যাংকটি এই ডিপোজিটগুলো সেটেল করার জন্য। কিন্তু ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হলো 7 থেকে 21 দিন, 14 দিন পর্যন্ত। তো বাংলাদেশ ব্যাংক যেটা করছে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের সঙ্গে এটি এরকম 14 দিন থেকে 21 দিনের মধ্যে আনার জন্য প্রস্তাব করছে, যাতে করে কোনো ব্যাংক লিকুইডেশনে দিলে আপনি এই সময়ের মধ্যে আপনার ডিপোজিট যেই 1 লাখ টাকাই হোক আর 2 লাখ টাকা কাভারেজ হোক, যদি এটা 2 লাখ টাকায় ইমপ্রুভ করা হয় তাহলে আপনি 2 লাখ টাকাই 7 থেকে 14 দিনের মধ্যে পেয়ে যাবেন। এই প্রস্তাবনাগুলো এখন আসলে আলোচনার মধ্যে আছে এবং বাংলাদেশ ব্যাংক এই পরিবর্তনটি আনতে চায়।
এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলো কিন্তু এখনো কোনো ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে নেই। অর্থাৎ আপনারা জানেন পিপলস লিজিংকে আমরা যদি অভিজ্ঞতা থেকে বলি যে পিপলস লিজিংকে কিন্তু লিকুইডেশনে দেওয়া হয়েছিল, ফাইনালি কিন্তু সেই লিকুইডেশন আর কমপ্লিট করা হয়নি। কিন্তু লিকুইডেশনে দেওয়া এরকম কোনো নন ব্যাংকে যদি লিকুইডেশনে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ডিপোজিটাররা কোনো টাকাই পাবেন না, কোনো রিস্ক কাভারেজই পাবেন না, কারণ এটার কোনো ইন্স্যুরেন্স কাভারেজ নেই। তো এখন যে পরিকল্পনা করা হচ্ছে এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকেও এটার আওতায় আনা হচ্ছে, তাহলে তারাও এই নন ব্যাংকের ডিপোজিটাররাও এই ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। এবং আপনারা জানেন যে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এরকম অনেকগুলি আর্থিক প্রতিষ্ঠান আছে যারা ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারছে না, অলমোস্ট ডেড অবস্থায় আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এগুলোকে লিকুইডেট করেনি এই যেহেতু ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছে না। তো এবং ইন্স্যুরেন্স কাভারেজও দিতে পারছে না। ইভেন আপনারা যদি দেখেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে পদ্মা ব্যাংক, যেটি আগে ফার্মার্স ব্যাংক নামে শুরু হয়েছিল, সেটিও কিন্তু অলমোস্ট ডেড অবস্থায় আছে, এটা কিন্তু কোনো অপারেশন নাই, এবং এখানেও কিন্তু ডিপোজিটাররা টাকা ফেরত পায়নি, বাট বাংলাদেশ ব্যাংক এটাকে লিকুইডেশনে দেয়নি। এই ধরনের ঘটনার কারণে আসলে বাংলাদেশের ডিপোজিটারদের মধ্যে কোনো ট্রাস্ট বিল্ড আপ হয়নি যে তার ব্যাংকটি যদি পড়েও যায়, যদি কলাপস করে, তাহলে সে তার টাকা ফেরত পাবে। এই নিশ্চয়তা যদি থাকে তাহলে কিন্তু ডিপোজিটারদের মধ্যে আতঙ্ক কাজ করে না, যেটা আমরা দেখতে পেয়েছি যে যখন এই যে সরকার পতনের পর অনেকগুলো ব্যাংক যখন টাকা ফেরত দিতে পারছিল না, তখন কিন্তু ডিপোজিটারদেরকে দেখেছি আমরা প্যানিক করেছে, তারা কিন্তু যে ভয়ে টাকা তুলে এনেছে। কিন্তু তাদের মধ্যে যদি আস্থা থাকতো যে না, এই ব্যাংক যদি টাকা দিতে ফেইল করে, তখন যদি বাংলাদেশ ব্যাংক তাকে লিকুইডেশনে দেয়, তারপরেও তার টাকাটি সে ফেরত পাবে, কারণ তার টাকার সুরক্ষা দেয়া আছে ইন্স্যুরেন্স দিয়ে। সেটি না থাকার কারণে আমরা দেখতে পাই যে ডিপোজিটরদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, এবং আমাদের যে ডিপোজিট কাভারেজ সেটিও অনেক কম। সো আমাদের এখন সময় এসেছে আসলে যে এই কাভারেজ বাড়িয়ে আমাদের যে ইনফ্লেশন, আমাদের যে অর্থনীতির গ্রোথ, এসবের সঙ্গে অ্যাডজাস্ট করে এই কাভারেজটা বাড়ানো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।